আমরা দ্বিতীয় পাতার দ্বিতীয় অংশে কাজ করব। আমরা প্রথম অংশে অর্থাৎ দ্বিতীয় পাতার প্রথম অংশে ক্রমিক নং 7 পর্যন্ত আমাদের আলোচনা ছিল। আমরা 8 থেকে এখন আলোচনায় যাব। 8 উল্লেখ আছে মূলধনী লাভ। ধারা 31 অনুযায়ী কোনো সম্পত্তি বিক্রি করে মুনাফা আয় হলে সেক্ষেত্রে রিটার্নে মূলধনী আয় হিসাবে দেখাতে হবে। এক্ষেত্রে সম্পত্তির মধ্যে জমি, বাড়ি, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল স্পেস, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বা মিউচুয়াল ফান্ড ইত্যাদি। অন্যদিকে ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি, কম্পিউটার, অলংকার এর আওতায় আসবে না। বিক্রয়কৃত জমি, বাড়ি, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল স্পেস ইত্যাদি রেজিস্ট্রেশনের সময় যে কর পরিশোধ করা হয় তা মূলধনী মুনাফার বিপরীতে চূড়ান্ত করদায় পরিশোধ বলে গণ্য হবে। পরিশোধিত করকে ভিত্তি ধরে মুনাফা মূলধনী মুনাফা হিসেবে হিসাব করতে হবে। অর্থাৎ পরিশোধিত করকে ভিত্তি ধরে মূলধনী মুনাফা হিসাব করতে হবে। ধরি ৬৫ বছরের নিচে একজন করদাতা বাড়ি বিক্রয়ের সময় রেজিস্ট্রেশন পর্যায়ে ১০,০০০ টাকা কর পরিশোধ করেছিলেন। সেক্ষেত্রে ২০১৩-১৪ বর্ষে মূলধনী মুনাফার পরিমাণ হবে, যেহেতু প্রথম ২,২০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর শূন্য, পরবর্তী ১,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর শতকরা ১০ হারে ১০,০০০ টাকা হয়। সেক্ষেত্রে ১০,০০০ টাকায় করা পরিশোধের কর যে পরিশোধ করা হয়েছিল তার বিপরীতে যে মূলধনী মুনাফা আসবে সেটি নিরূপণ হবে এভাবেই: ২,২০,০০০ টাকা পর্যন্ত শূন্য, ১,০০,০০০ টাকা পর্যন্ত ১০,০০০ টাকা, অর্থাৎ ২,২০,০০০ যোগ ১,০০,০০০, অর্থাৎ মোট আমার মূলধন হচ্ছে ৩,২০,০০০ টাকা। এভাবে আমরা আসলে মূলধনটা হিসাব করতে পারি। অন্যান্য উৎস হতে আয়। ধারা ৩৩ অনুযায়ী বেতন, নিরাপত্তা, জামানতের উপর সুদ, গৃহসম্পত্তির আয়, কৃষি আয়, ব্যবসা বা পেশার আয়, মূলধনী মুনাফা এই সকল খাত ছাড়া অন্য যাবতীয় অন্যান্য সূত্রের আয় হিসেবে বিবেচিত হবে। যেমন ব্যাংকে গচ্ছিত টাকার উপর লভ্যাংশ, সঞ্চয়পত্রের সুদ বা মুনাফা, লটারি, যন্ত্রপাতি ভাড়া দিয়ে আয়, বক্তৃতা বা লেখার সম্মানী ইত্যাদি। এই সকল সূত্রের আয় হচ্ছে আপনার এই ঘরে বসবে। তাহলে আমার মোট যোগফল দাঁড়ালো ১ থেকে ৯ পর্যন্ত আমার ৩ ধরনের আয় আছে ৫,৯১,০০০ টাকা। আমরা আমাদের ট্যাক্স ক্যালকুলেশন সেটির সাথে একটু মেলাবো। তার আগে বিদেশ থেকে আয় যদি থাকে সেটি আমরা এখানে উল্লেখ করব। তাহলে ১০ এবং ১১ যোগফল ১ থেকে ৯ পর্যন্ত যোগফল ৫,৯১,০০০, যেহেতু আমার ১১তে কোনো অঙ্ক নেই সেক্ষেত্রে মোট ১০ এবং ১১ আয় হচ্ছে যোগফল হচ্ছে ৫,৯১,০০০ টাকা। আমরা ট্যাক্স ক্যালকুলেশন শিটে একটু দেখে আসি আমার আয়ের পরিমাণ কত। ৫,৯১,৫০০ একটু গরমিল রয়েছে, তাহলে হয়তো আমরা কোথাও ভুল করতে পারি। ২,২৫,০০০, ২,১০,০০০ এবং ১,৫৬,৫০০ মেবি এটাই। আমরা এখানে ৫০০ টাকা উল্লেখ করিনি। গৃহ সম্পত্তির আয় আমরা ১,৫৬,৫০০ টাকা। তাহলে আমার মোট আয় দাঁড়ালো, করযোগ্য আয় ৫,৯১,৫০০ টাকা। মোট আয়ের উপর আরোপযোগ্য আয়কর, অর্থাৎ আমি কি পরিমাণ আয়কর দিয়েছি সেটি আমার ট্যাক্স ক্যালকুলেশন শিটে অ্যাকচুয়ালি উল্লেখ রয়েছে, সেটি দেখে দেখে আমরা এখানে পূরণ করব। আমি যে আমার আয়কর হিসাব করেছি, এখানে
5,91,500 টাকার বিপরীতে 43,725 টাকা আসলে আয় করে এসছে। তা এক্সাম্পটেড হয়ে আমার আয়ের পরিমাণ দাঁড়িয়েছে 31,895 টাকা। এই বিষয়গুলো আমরা আলোচনা করব পরবর্তীতে কেন এক্সাম্পটেড হলো। এবং এখানে আমরা এআইটি অ্যাডভান্স ট্যাক্স আমি দিয়েছি 7,500 টাকা এবং বাকিটা আমরা রিটার্নের সাথে পে অর্ডারের মাধ্যমে পরিশোধ করেছি। আমরা এখানে এবার শিটে চলে যাই। তাহলে আমার আরোপযোগ্য আয়কর হচ্ছে 43,725 টাকা। আমরা এটা দেখিয়েছি যে পরিমাণ আমার আয় আসে 43,725 টাকা, এটি আমরা এখানে উল্লেখ করব 43,725 টাকা। তাহলে আমি রেয়াত পেয়েছি, আমরা জানি 11,830 টাকা, 11,830 টাকা। এবং তাহলে 13 এবং 14 পার্থক্য, অর্থাৎ এটির ভিতরে কেটে বাদ দিলে যা থাকবে সেটি হচ্ছে প্রদেয় কর। আমি এই পরিমাণ কর দিচ্ছি। তার মধ্যে আমরা কিছু কর আমরা অ্যাডভান্স দিয়েছিলাম, সেটি আমরা এখানে উল্লেখ করব। ধারা এখানে অবশ্য আরেকটি বিষয় আছে, পরিশোধিত কর আমার টোটাল কত, এবং তার 4টি বিষয় এখানে উল্লেখ আছে। উৎস হতে কর্তৃত সংগৃহীত কর, প্রামাণ্য দলিলপত্র বিবরণী সংযুক্ত করুন। অর্থাৎ আপনি এই উৎস হতে কর্তৃত কর বা সংগৃহীত কর থাকলে এগুলো এগেনস্টে অবশ্যই আপনাকে পেপারস দেখাতে হবে। আমরা এই বিষয়ে একটু আলোচনায় আসতে চাই। তার আগে আমাদের যে পরিমাণ অ্যাডভান্স ট্যাক্স আমরা দিয়েছি সেটি আগে একটু উল্লেখ করে নিচ্ছি। আমরা অগ্রিম কর দিয়েছি 7,500 টাকা এবং এই রিটার্নের ভিত্তিতে যে কর আমার এসছে সেটির পরিমাণ হচ্ছে 24,395 টাকা। আমরা তো ঠিক জায়গায় বসাতে পারিনি, এখানে বলে 24,395 টাকা। যোগফলটা এখানে চলে এসছে, অর্থাৎ আমার পরিশোধিত কর হচ্ছে 31,895। ঠিক ক্যালকুলেটর শিটের মতোই আমার এখানে মিলিয়ে দেখব যে আমার ঠিক আছে কিনা। এবার আমরা উৎস হতে কর্তৃত কর বিষয়ে একটু আলোচনায় আসতে চাচ্ছি। তার আগে আমরা কর রেয়াত নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা কর রেয়াতের ঘরটি পূরণ করেছি ঠিক আছে, কিন্তু একটু আলোচনায় করে আমরা বিষয়টি একটু পরিষ্কারভাবে জানতে চাই। ধারা 44-2 বি অনুযায়ী তফসিল 3 অনুসারে তফসিল 3-এ যেই রেয়াতের বিষয়গুলো রয়েছে সেটা আমরা একটু দেখে আসি। এই রেয়াতের ভিত্তিতে আপনার যা মওকুফ পাবেন বা রেয়াত হবে সেগুলোই এখানে আসলে আমরা এই পরিমাণটা আমরা এখানে উল্লেখ করেছি। আমরা রেয়াত সম্পর্কে বলতে চাই, একজন করদাতা কিছু কিছু বিনিয়োগের উপর একটি নির্দিষ্ট হারে কর মওকুফ পাবেন, এটিকে বিনিয়োগ রেয়াত বলা হয়। একজন করদাতা নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ কিংবা দান করলে তিনি বিনিয়োগগত বা দানকৃত অঙ্কের 10% পর্যন্ত সরাসরি আয়কর রেয়াত পাবেন। রেয়াত পাওয়া যোগ্য বিনিয়োগ বা দান রিটার্নের তফসিল 3-এ উল্লেখ করতে হবে। কর রেয়াতের জন্য এরকম বিনিয়োগ বা দানের পরিমাণ মোট আয়ের অর্থাৎ স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান বাদে 20% অথবা 1 কোটি টাকা অথবা প্রকৃত বিনিয়োগ, এই তিনটির মধ্যে যেটি কম তার বেশি হতে পারবে না।
আপনি কি কি বিষয়ের উপর কর রেয়াত বা মওকুফ পাবেন আমরা সেটির জন্য একটি পর্ব রেখেছি, সেটি আপনি একটু বিস্তারিত শুনতে পারেন। তাছাড়াও আমরা যখন ট্যাক্স ক্যালকুলেশন করেছি সেখানেও কিছু আমরা আলোচনা এনেছি। আমরা রেয়াত বাদ দিয়ে পদে করের পরিমাণ পেয়েছিলাম। উৎস হতে কর্তৃত বা সংগৃহীত কর, এ বিষয়ে আমরা বলতে চাই আয় বছরে করদাতা আয় থেকে উৎসে কর কেটে রাখা হলে তা এখানে উল্লেখ করতে হবে। যেমন বেতন থেকে, ব্যাংক সুদ থেকে, গৃহ সম্পত্তির বার্ষিক ভাড়া থেকে, পেশাগত ফি থেকে উৎস কর কেটে রাখা হয়। এখানে যে পরিমাণ আসবে উৎস কর সেটি এখানে উল্লেখ করতে হবে। অবশ্যই সম্পর্কে কর্তনকারী কর্তৃপক্ষের সার্টিফিকেট বা যে প্রত্যয়নপত্র থাকবে সেটি অবশ্যই আপনাকে দাখিল করতে হবে। ধারা 64-68 অনুযায়ী প্রদত্ত ধারা 74 অনুযায়ী যে বিশ্লেষণ আমরা বলবো, করদাতা যদি নিজে অগ্রিম কর প্রদান করেন বা করে থাকেন সেক্ষেত্রে পরিশোধিত করের পরিমাণ যা সেটি এখানে উল্লেখ করতে হবে এবং তার চালানের কপি আপনাকে পেশ করতে হবে। এই রিটার্নের ভিত্তিতে প্রদত্ত কর ধারা 74 অনুযায়ী, অর্থাৎ আমরা এই রিটার্নের সাথে যা কর দিচ্ছি পে অর্ডার বা চালানের মাধ্যমে সেটি এখানে এই পরিমাণটা উল্লেখ করতে হবে। অর্থাৎ এই সবগুলোর যোগফল হচ্ছে পরিশোধিত কর। প্রত্যাপনযোগ্য করের সমন্বয় যদি থাকে উল্লেখ করুন। এটি বলতে আমরা যা বুঝি সেটি হচ্ছে আগের বছরগুলোতে যদি করদাতা কোনো কর ফেরত দাবি থাকে, অর্থাৎ যদি তিনি পরিশোধযোগ্য করের তুলনায় বেশি কর পরিশোধ করে থাকেন তবে তা তিনি এখানে পরিশোধ হিসাবে দাবি করতে পারবেন। অর্থাৎ এই করটা আগেই পরিশোধ করে ফেলেছেন, গত বছর পূরণ করেছিলেন, সেটি এখন আপনি পরিশোধযোগ্য বলে দাবি করছেন এর আগের বছরের হিসাবে। অর্থাৎ এই বছর যা কর আসবে সেটি থেকে এটি বাদ যাবে। ক্রমিক নং 17, 15 এবং 16 এর মধ্যে যদি কোনো পার্থক্য থাকে সেটি এখানে আসবে। কোনো পার্থক্য নেই, 15 এবং 16 একই। কর অব্যাহতি প্রাপ্ত ও করমুক্ত আয়ের পরিমাণ, আমি যে পরিমাণ কর অব্যাহতি পেয়েছি বা এক্সামটেড বলা হয় ইংলিশে, আমরা সেটি উল্লেখ করতে হবে এখানে। আমরা একটু ক্যালকুলেশন সেটা দেখে আসি। আমরা এখানে হাউস রেন্ট, কনভেন্স, মেডিকেল অ্যালাউন্স এগুলোর উপর যে এক্সামটেড পেয়েছি অর্থাৎ 1,26,000 টাকা, এটি এখানে আমাকে উল্লেখ করতে হবে। পূর্ববর্তী কর বছরে প্রদত্ত আয়কর, আমি আগের বছর যে কর পরিশোধ করেছি, আমি যদি নতুন করদাতা হই সেক্ষেত্রে এটা আসবে না। আর আমি যদি পুরাতন করদাতা হই সেক্ষেত্রে এই ঘরে আমি গত বছর যে পরিমাণ কর দিয়েছি সেই পরিমাণটা আসবে। আমার গত বছরের যে রিটার্ন আছে ওই রিটার্নের কপি থেকে আমাকে দেখে নিতে হবে আমার কত কর আমি পরিশোধ করেছি। আমারটি হচ্ছে 1,21,500 টাকা, 21,500 টাকা। আমরা মোটামুটি দ্বিতীয় পাতার শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে বিস্তারিত বিবরণের জন্য অবশ্যই প্রয়োজনে পৃথক কাগজ ব্যবহার করার জন্য বলা হয়েছে। প্রতিপাদন, এখানে শব্দটি প্রতিপাদন হবে। আমি অর্থাৎ করদাতার নাম,
রাফায়েত হোসেন, পিতা বা স্বামীর নাম, পিতার নাম হবে খায়রুল কবির, টিআইএন বা ইউটিআর নাম্বার, আমরা এই নাম্বারটি ওখান উপর থেকে কপি করে বসিয়ে দিতে পারি। আমি রাফায়েত হোসেন, পিতা খায়রুল কবির, টিআইএন নাম্বার এত, সজ্ঞানে ঘোষণা করছি যে এই রিটার্ন এবং বিবরণী ও সংযুক্ত প্রমাণাদিতে প্রদত্ত তথ্য আমার বিশ্বাস জানামতে সম্পূর্ণ এবং সঠিক ও সম্পূর্ণ। এখানে আমার তারিখ এবং স্থান উল্লেখ করতে হবে। আমি যে তারিখে রিটার্ন সাবমিট করছি সেটি উল্লেখ করুন। দুঃখিত। পনেরো 8/2013, স্থান ঢাকা। এখানে আপনার স্বাক্ষর করে আপনাকে, যদি আপনার কোনো সিল থাকে ব্যবসায়ীর ক্ষেত্রে বা চাকরির পদবীর ক্ষেত্রে, সেগুলো আপনি এগুলো উল্লেখ করবেন। তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় পাতা। দ্বিতীয় পাতার আলোচনা শেষে আমরা জানতে পারলাম যে আমাদের মোট আয়ের যে সোর্সগুলো আছে সেগুলোর সবগুলো অধ্যায়ের সবগুলো বিষয়ের উপরে আলাদাভাবে আমাকে কিভাবে উল্লেখ করতে হবে সেটির। আশা করি আপনাদের এই মূলত আসলে এই পাতাটি আপনাদের খুব গুরুত্বপূর্ণ। এটা ভালো করে আপনাকে পূরণ করতে হবে এবং এই বছর যে নতুন ফর্ম যুক্ত করা হয়েছে অ্যাকচুয়ালি এই পাতাটার উপরেই গুরুত্ব স্থাপন করেছে তারা। এটা আপনাকে পূরণ করতেই হচ্ছে, আর বিশেষ করে অ্যাসেট লাইবিলিটির পার্টটি এবং প্রতিপাদনের অংশ সহ মোট 3 পাতার একটি ফর্ম এই বছর নতুনভাবে এসছে। তো সেক্ষেত্রে আমরা 8 পাতায় যাচ্ছি। আমাদের জানা হচ্ছে অনেকের বেশি পরিমাণের আয়ের বিষয় থাকতে পারে, যার কারণে আমরা 8 পাতা বিশিষ্ট ফর্মটি বেছে নিয়েছি। আমরা এরপরে তৃতীয় পাতায় কাজ করব।